আসসালামু আলাইকুম। সবাইকে সিনাস মেডিকেল একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের এই কম্বাইন পডকাস্টে। আমি আপনাদের সাথে যুক্ত আছি ডক্টর মোহাম্মদ আরিফুল ইসলাম। তো আজকে আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর আব্দুল্লাহ আল ফাহিম। তো ফাহিম ভাই হচ্ছে এমবিবিএস পাশ করেছেন সৈয়দ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে। বর্তমানে সে বিসিএস হেলথ, এফসিপিএস পার্ট ইন্টারনাল মেডিসিন এবং সে রেসিডেন্সি পালমোনোলজি ফেজ বি তে কর্মরত আছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ বক্ষব্যাধি যে হাসপাতাল মহাখালীতে অবস্থিত। তো আজকে আমরা আসলে আলোচনা করব আসলে কম্বাইন প্রিপারেশন আসলে একজন এমবিবিএস পাশ করার পর ডক্টর কেন কম্বাইন প্রিপারেশন নিবেন। তো আমরা বিভিন্ন সময় আমরা হচ্ছে আমাদের চিকিৎসক ভাই বোনেরা তো তাদের বিভিন্ন ফোনের মাধ্যমে হোক আমাদের এক্সিকিউটিভ ভাইদের মাধ্যমে বিভিন্ন প্রশ্ন করে থাকেন যে আসলে কিভাবে পোস্ট গ্রাজুয়েশন প্রিপারেশন নেওয়া উচিত। সেক্ষেত্রে তার বিভিন্ন প্রশ্ন আমাদের কাছে করেন। তো সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আজকের আয়োজন। তো ভাইকে আমি আবারও স্বাগত জানাচ্ছি যে আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য। তো ফাহিম ভাই, আমরা আসলে মূলত জানতে চাই আসলে একজন ডক্টর এমবিবিএস শেষ করার পরে অনেকগুলো স্কোপ বাংলাদেশে আছে। সে চাইলে সে মেডিকেল অফিসার হিসেবে বিভিন্ন হসপিটালে কর্মরত থাকতে পারে, বিসিএস এর প্রিপারেশন নিতে পারে। পোস্ট গ্রাজুয়েশন কেন করা উচিত তার? এটাকে কেন প্রায়োরিটিতে রাখা উচিত প্রথম? আচ্ছা, এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটার অ্যান্সারটা আসলে বিভিন্ন মাত্রিক অ্যান্সার আছে, যেটা আমার কাছে মোটামুটি অ্যাকসেপ্টেবল মনে হয় বর্তমান পার্সপেক্টিভে। সেটা হচ্ছে একজন চিকিৎসক এমবিবিএস পাশ করার পরেও অনেকের হয়তো তাদের মনে হতে পারে আমার যে স্কিলটা, আমি যদি আমার স্কিলটাকে আর একটু বাড়াতে চাই তাহলে সেক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েশন তার নলেজটা খুবই ইম্পর্টেন্ট। পাশাপাশি আমি যদি একটা পেশেন্টকে ভালোভাবে সার্ভিস দিতে চাই, আরো যদি স্পেশালাইজড সার্ভিস দিতে চাই, সেক্ষেত্রে আমাকে একটা স্পেশালিটির দিকে আমার মনে হয় একটু গুরুত্বপূর্ণ। এই জন্য অনেকে এই পজিশন যেতে চায়। এটার পাশাপাশি আর অনেকগুলো ফ্যাক্টর আছে, যেটা হচ্ছে আমার কিছু সামাজিক ডিমান্ড থাকতে পারে, বা আরো কিছু রিলেটিভ ফ্যাক্টর আছে, যেমন প্রমোশনের ক্ষেত্রে একটা ব্যাপার থাকতে পারে যারা গভর্নমেন্ট সার্ভিসে আছেন। তো ওভারঅল যদি আমি সহজ করে যদি বলতে পারি যে পোস্ট গ্রাজুয়েশন তো আসলে খুবই গুরুত্বপূর্ণ। এমবিবিএস হচ্ছে ওয়ান অফ দ্য টাফেস্ট ডিগ্রি ইন দ্য ওয়ার্ল্ড। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আমাদের জীবনের অর্জন। হ্যাঁ, আমরা যদি এই জীবনের অর্জনের পাশাপাশি এটা একটা অলংকার হিসেবে কাজ করে পোস্ট গ্রাজুয়েশন। আমার মনে হয় এই সবকিছু মিলিয়ে হয়তো বা একজন চিকিৎসক একদম পোস্ট গ্রাজুয়েশনের প্রতি আগ্রহী থাকে না। তো এই যে ক্যারিয়ার চুজ করার ক্ষেত্রে যেটা আমরা বলছি যে আসলে পোস্ট গ্রাজুয়েশন করা উচিত, তো সেক্ষেত্রে আপনি যদি একটু ছোট করে আমাদেরকে বলতেন যে আসলে ক্যারিয়ার চুজ করার ক্ষেত্রে সে কোন সাবজেক্টে যাবে, কোন ফ্যাকাল্টিতে যাবে দেওয়া উচিত, সেক্ষেত্রে আমাদের কোন কোন বিষয়গুলো আসলে মাথায় রাখা উচিত, এইগুলো সম্পর্কে যদি আপনি আমাদের একটু ছোট করে বলতেন। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং মোস্ট আসলে ডিমান্ডিং একটা কোয়েশ্চেন। সেটা হচ্ছে যে আসলে আমি কোন সাবজেক্টে যাব, আমার কেরিয়ার কোন সাবজেক্টে গেলে আমার জন্য ভালো হয়। আমি আসলে এইটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এই জন্য যে এইটার সাথে আপনার পুরো লাইফের একটা কিন্তু এঙ্গেজমেন্ট আছে, ইনভলভমেন্ট আছে। এবং এটা আমি এক শব্দে বা এক বাক্যে জিনিসটা অ্যান্সার করার মতো না। এখানে কয়েকটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে। সর্বপ্রথম আমি যেটা বলবো, বিশেষ করে যারা ফ্রেশার্স তারা কিন্তু এটা নিয়ে একটু কনফিউজ থাকে। তো আমি তাদেরকে উদ্দেশ্য করে কয়েকটা পয়েন্ট আমি তাদেরকে মাথায় রাখতে হবে। সর্বপ্রথম যেটা, নাম্বার ওয়ান, আপনি বিশেষ করে ইন্টার্ন লাইফ অথবা ইন্টার্ন লাইফের আগে আপনাকে কিন্তু ডিসিশন নিয়ে ফেলতে হবে যে আপনি কি দেশে থাকবেন নাকি দেশের বাইরে যাবেন। দুই নম্বর হচ্ছে আপনি কি আহ, আপনার কেরিয়ারটা কি ক্লিনিক্যাল সাবজেক্টে হবে নাকি বেসিক সাবজেক্টে হবে। এটা কিন্তু আপনাকে অবশ্যই ঠিক করে ফেলতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনাকে মিনিমাম ইন্টার্নরত অবস্থায় বা ইন্টার্ন করার পাশাপাশি আপনাকে নিজের ইন্টারেস্ট যে ফিল্ড, যেটা মানে ফ্যাকাল্টিটা আপনাকে চয়েস করে ফেলতে হবে। রাইট, আমি এটা একটু অ্যাড করি যে আসলে প্রথম প্রায়োরিটি আসলে এটা হচ্ছে যে আপনার ইন্টারেস্ট কোন জায়গায়। তো আপনার ভালোবাসা যে সাবজেক্টের প্রতি সেটা আপনার ইন্টার্ন লাইফে গড়ে ওঠে, সেটাকেই মনে হয় প্রায়োরিটি দেওয়া উচিত। পাশাপাশি একটা হচ্ছে ভালোবাসার একটা ফ্যাক্টর। অনেক সময় দেখা যায় আমাদের ফার্স্ট ইয়ার থেকে হয়তো একটা সাবজেক্ট অনেক ভালো লাগে আছে, কিন্তু আপনি কাজ করতে গিয়ে দেখলেন না আপনার হয়তো আরেকটু অন্য জায়গায় আপনার হয়তো দক্ষ হওয়ার সুযোগ আছে। আমার মনে হয় ইন্টার্নের সময় আসলে আমি ইন্টার্নের শেষের দিকে মোটামুটি সবগুলো ব্লক করার পরে আমার মনে হয় যে অ্যাটলিস্ট এতটুকু মানে আপনার কনফার্ম হওয়া উচিত যে আমি কি মেডিসিনে ক্যারিয়ার করবো, আমি সার্জারিতে ক্যারিয়ার করবো, নাকি আমি গাইনিতে যাবো, নাকি পেডিতে যাবো, নাকি নন এলাইডে যাবো, এটসেট্রা এটসেট্রা। এটা হচ্ছে আমার সেকেন্ড পয়েন্ট, যে আমি ফ্যাকাল্টিটা অবশ্যই আমাকে চয়েস করতে। না, থার্ড পয়েন্ট কোনটা, যে আমি ধরলাম আমি মেডিসিনে আমি ক্যারিয়ার করবো।
এখন আমি মেডিসিনের ক্ষেত্রে আমি কি মাদার সাবজেক্টে যাব, থার্ড পয়েন্ট যেটা, নাকি সাব স্পেশালিটি, এবং সেক্ষেত্রে কোন সাব স্পেশালিটি যাব, এটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। সেক্ষেত্রে এরকম আমরা অনেক প্রশ্নে আমি বিভিন্ন সময় আমাদের চিকিৎসক ভাই বোনেরা আমাদের আহ, তারপরে আমার ফ্রেন্ডরা এরকম প্রশ্ন করে থাকেন, যারা এখন পোস্ট গ্রাজুয়েশন আসেনি তারা এরকম প্রশ্ন করে যে আসলে আমার তো এরকম ক্লিনিক্যাল সাবজেক্টে ভালো লাগে বা আমার এরকম বেসিক সাবজেক্টে ভালো লাগে, পরবর্তীতে লাইফে গিয়ে যে এই সাবজেক্টের আসলে মানে ভবিষ্যৎটা কি এই নিয়ে অনেকে সন্দিহান থাকে। তো আমি তাদেরকে একটা পরামর্শ দিই যে আসলে যে সাবজেক্টের প্রতি ভালো লাগা তৈরি হয় সেই সাবজেক্টে যদি যখন আপনি যাবেন তখন কিন্তু আপনার কখনো এটার প্রতি বোরিং যে ফিল এটা আসবে না। তো ভালোবাসা তৈরি না হলে কিন্তু পরবর্তীতে সেটা আসলে মানে এই সাবজেক্টটা ক্যারি করা আপনার কাছে সারা জীবন এটাকে মনে হবে যে না, আমি বোধহয় এই সাবজেক্টটা না করে ওইটাতে গেলে হয়তো আমি হয়তো অর্থনৈতিক ভাবে একটু মানে সচ্ছলতা অর্জন করতে পারতাম বা আমি আরো ভালো বেটার কিছু করতে পারতাম, এরকম চিন্তা আসতে পারে। তো এই ক্ষেত্রে অনেকে এরকম প্রশ্ন করে যে যে ঠিক আছে আমি চুজ করলাম, সেক্ষেত্রে আমার এই যে যদি আমি গভর্নমেন্ট জবে যাই সেক্ষেত্রে যদি বিসিএস কখনো বিসিএস হয়, যারা এখনো প্রাইভেট ক্যান্ডিডেট হিসেবে আছেন বিসিএস যদি হয়ে যায় সেক্ষেত্রে যে এই বিসিএস এর জন্য কি আমার এটা সাবজেক্টের কোনো প্রতিবন্ধকতা তৈরি হবে আচ্ছা, কিনা, বুঝতে পারছি। এটা থেকে আমার আমি আসলে এক্সট্রা অ্যাডভান্টেজ পাবো কিনা। কিছু সুযোগ সুবিধা আছে কিনা। আচ্ছা, আমি এটা আমি নিয়ে তাহলে আমার পয়েন্টটা আগে শেষ করে তাহলে আমি এই আলোচনায় যাব। আমি যেটা বলেছিলাম, ফার্স্ট পয়েন্ট ঠিক করতে হবে আমি দেশে থাকবো না বিদেশে যাব, বা ক্লিনিক্যাল নাকি বেসিক, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমি কি ফ্যাকাল্টি কোনটাতে যাবো, আমি কি মেডিসিনে যাব, নাকি আমি সার্জারিতে যাবো, গাইনি নাকি পেডি নাকি নন অ্যালার্ট সাবজেক্ট গুলোতে যাবো। থার্ড পয়েন্ট হচ্ছে যে আমি যদি ক্লিনিক্যালে যাই সেক্ষেত্রে, বা আমি ধরলাম আমি মেডিসিনে যাবো, সেক্ষেত্রে ইন্টারনাল মেডিসিন নাকি আমি আর অন্যান্য যে অ্যালার্ট সাবজেক্ট গুলো নন অ্যালার্ট সাবজেক্ট গুলোতে যাবো। তাহলে সেক্ষেত্রে থার্ড পয়েন্ট ফোর্থ পয়েন্ট, যেটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, আমি ধরলাম সাব স্পেশালিটিতে। তাহলে এই সাব স্পেশালিটি যাওয়ার ক্ষেত্রে আপনাকে আমি বলবো যে মিনিমাম দুইটা অথবা তিনটা এই সাবজেক্ট চয়েস একটা মানে মাইন্ড সেট আপ করবে, যেটা আপনি বলেছেন আপনার আসলে কোন কোন সাবজেক্ট গুলোর প্রতি ভালো লাগা কাজ করে। কারণ এই ক্ষেত্রে আপনি যদি একটা সাবজেক্টে চলে আসতে পারেন, দ্যাট ইজ মানে ভেরি ভেরি মানে গুড ডিসিশন। বাট আপনি যখন একটা সাবজেক্ট আসতে না পারেন, যেমন ধরেন আমার কার্ডিওলজিও ভালো লাগে, আমার গ্যাস্ট্রোএন্টারোলজিও ভালো লাগে, আমার পালমোলজিও ভালো লাগে, তো সেক্ষেত্রে আমি কি করবো, সেক্ষেত্রে আপনি একটা নিজের একটা ক্রম সাজান যে আমি ফার্স্ট পছন্দ কোনটা, সেকেন্ড পছন্দ কোনটা, থার্ড পছন্দ কোনটা। আচ্ছা, এটা হচ্ছে আমি ফোর্থ পয়েন্টের ফেভারিট পয়েন্ট গুলো, মানে সাব আমরা পয়েন্ট এটা গুলো বলতেছি, পারি যে সাব আমার পয়েন্ট গুলো মেন্টাল বলতেছি। ফিজিক্যাল ফিনান্সিয়াল অনেকগুলো ব্যাপার যদি হ্যাঁ, আমি এগুলোকে সেটাই ট্র্যাকে সেটাই। রাখি তারপর আমাকে তাহলে আমার এই ফোর্থ পয়েন্টের ফেভার আমাকে তাহলে কি বললাম, আমার ফার্স্ট সেকেন্ড থার্ড পয়েন্ট আমাকে ঠিক করতে হবে আমি কোন কোন সাবজেক্ট গুলোর প্রতি মোটামুটি ভালো লাগা কাজ করে। এখন আসলে আমি তিনটার মধ্যে কিভাবে আমি আসলে চয়েস করবো। তো আমি যতটুকু আমাদের সিনিয়রদের কাছ থেকে আমি নিজে অনেক পরামর্শ পেয়েছিলাম, বা আমরা বিভিন্ন জায়গায় আলোচনাগুলো শুনি, বা আমার দীর্ঘ কিছু এক্সপিরিয়েন্স আছে আমার এই একাডেমিক ইয়ার সাথে, পোস্ট গ্রাজুয়েশন সেক্টরে। ওভারঅল আমার কাছে মনে হয় যে আসলে এই সাবজেক্ট চয়েস করার ক্ষেত্রে অনেকগুলো সাব পয়েন্ট আপনাকে মাথায় রাখতে হবে। যেমন এক নম্বর, আপনার মধ্যে যে ভালো লাগার সাবজেক্ট গুলো, ধরেন আপনি তিনটা সাবজেক্ট চয়েস করলেন, এই তিনটা সাবজেক্টের আপনি তিনজন যারা অলরেডি ওই সাবজেক্ট এস্টাবলিশ, রাইট ওইরকম এস্টাবলিশ তিনজনের কাছে, বা আপনি বা চার ছয় জনের কাছে whatever, আপনি আহ, ওই সাবজেক্টের স্পেসিফিক আপনার ফিচার স্পেক, সুযোগ সুবিধা, এটার আপনার যে ডিমান্ড, সেটার সাথে এটা মিল হচ্ছে কিনা, সেই জিনিসগুলো আপনি ওনার কাছ থেকে জেনে নিতে পারেন। জেনে নিলে যেটা হবে, ওই সাবজেক্টে উনি সবচেয়ে বেশি দক্ষ, সবচেয়ে বেশি ওরিয়েন্টেড, এবং উনি অলরেডি এক্সপোজড। এই জন্য উনি ওনার সুযোগ সুবিধা সবচেয়ে বেশি ভালো জানবেন। এবং এই তিনটে সাবজেক্টের সকল কিছু প্রস এন্ড কন জানার পরে এবার আপনার পার্সোনাল ডিমান্ড, পার্সোনাল পছন্দের সাথে আপনি এটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করেন। এর মধ্যে যদি আপনি মোটামুটি একটা ডিসিশনে চলে আসতে পারেন, তাহলে একটা গুড ডিসিশন যে আমি এই সাবজেক্টেই যাব। আচ্ছা, এরপরে ধরেন আপনি হয়তো দুইটা সাবজেক্টে অপশন আসছে, সেক্ষেত্রে আপনি বলছেন না আমার দুইটাতে 50-50, তাহলে আমি কোনটা যাব। সেক্ষেত্রে আপনি তখন চিন্তা আসতে পারে যে আসলে ফিনান্সিয়ালি যে কোনো একটা ব্যাপার আছে কিনা, আমি ফিনান্সিয়াল এই সাবজেক্টে আমি কোনটা চাচ্ছি, আমি স্ট্রেসফুল সাবজেক্টে যাব নাকি একটু রিল্যাক্স সাবজেক্টে যাব, অথবা আমি কি একটু যে সাবজেক্ট হচ্ছে একটু কম্পিটিশন কম সেটাতে যাব, নাকি আর একটু আমার কম্পিটিশন বেশি, তাহলে সেক্ষেত্রে আমাকে প্রিপারেশন অনেক বেশি নিতে হবে। তার মানে এই পয়েন্ট গুলা বিবেচনা করে আমাকে ফাইনালি ওই সাবজেক্টটিতে যাইতে হবে। তাহলে আমার হয়তো মানে ওভারঅল ডিসিশন নেওয়াটা সহজ হবে। ধরেন আমি যদি এক্সাম্পল দিয়ে বলি, ধরেন আপনি যদি একটু কার্ডিওলজি যদি আছে, তাহলে আপনাকে কিন্তু একটু স্ট্রেস নিতে হবে, বা একটু চ্যালেঞ্জ নেওয়ার আপনাকে capacity থাকতে হবে। যেমন যারা সার্জারিতে ক্যারিয়ার করতে চায় তাদের ক্ষেত্রে একটা যে এই যে ফিজিক্যাল স্ট্রেংথ যেটা এখন আপনি চাইলেন আপনি অর্থোপেডিক্সে ক্যারিয়ার করবেন সে, তো ফিমেলদেরকে আমি আমি এটা ডিসকাস করতেছি না, তো আপনি চাইলে আসতে পারেন যদি এরকম আপনার যদি ফিজিক্যাল স্ট্রেংথ থাকে তাহলে অবশ্যই আসতে পারেন, এটা আমি অবশ্যই এনকারেজ করি।
তো সেক্ষেত্রে যারা ক্যারিয়ার করতে আগ্রহী তো তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখা উচিত, তাই তো? আর এক্ষেত্রে আমার এই পয়েন্ট একটা আছে, এটা আপনি যে কেউ চাইলে আপনার মেল ফিমেল ডাজন্ট ম্যাটার। এটা হচ্ছে যে আপনার মানে ওভারঅল মানে চয়েস এবং আপনার এরকম স্টেমিনা বা সবকিছু স্ট্রেস নেওয়ার ক্যাপাসিটি থাকলে যে কেউ আসলে যে কোনো সাবজেক্টে আসতে পারে। এবং আপনি দেখবেন যে আমাদের বিভিন্ন যে সাবজেক্ট, বিভিন্ন নিউরো সাবজেক্ট, হ্যাঁ, দেখবেন অনেক ফিমেল ডক্টর খুব yes, এটা খুব বেশি হিসেবে কাজ করে না। তবে যেটা মনে হয় যে আমার তখন আমি যখন একটু কনফিউশন থাকবে তখন আমি এই পয়েন্ট গুলো আলোচনা করবো যে আমার ফিনান্সিয়াল ব্যাপারটা কোন দিকে, কোনটা একটু হয় ফেভারেবল হয়, কোনটাতে ইন্টারভেনশন বেশি, আমি ইন্টারভেনশন পছন্দ করি কিনা, সেটা একটা ফ্যাক্ট হয়। তারপর হচ্ছে যে আমার এই সাবজেক্টের পরবর্তী বিসিএস এর সাথে কোনটা মানে সুবিধা কোনটাতে বেশি পাবো, বা হচ্ছে যে আমি একটু যেটা বলছি যে একটু রিল্যাক্স লাইফ চান নাকি আপনি একটু স্ট্রেস বা একটু চ্যালেঞ্জ নিতে পারেন, বাট কমপ্লায়েন্স ইজ ভেরি গুড। সেক্ষেত্রে ধরেন আপনি একটু রিল্যাক্স, সেক্ষেত্রে কিছু সাবজেক্ট এন্ডোক্রাইনোলজি আপনি চয়েস করতে পারেন, লাইক ডায়াবেটোলজি চয়েস করতে পারেন, খুবই ভালো সাবজেক্ট, খুবই ভালো সাবজেক্ট, খুব বেশি হয়তো ইমার্জেন্সি যেটা নেই। তাহলে এই পয়েন্ট গুলো যদি আপনি স্টেপ বাই স্টেপ ফলো করে আপনি করতে পারেন, আমার মনে হয় আপনি একটা সাবজেক্টে চলে আসতে পারবেন। এখন কথা হচ্ছে যে আমি এত কিছু কেন চিন্তা, যেটা আমি আপনার পয়েন্টের সাথেও যেটা শুরুতে বলছেন, আসলে আপনি যদি একটা ডিটারমিনেশন নিয়ে আপনি যদি পছন্দ করে একটা সাবজেক্টে ক্যারিয়ার করতে যান, দেখবেন এই সাবজেক্ট যত চ্যালেঞ্জ থাকুক আপনি খুব কনফিডেন্টলি এবং স্বাচ্ছন্দ্যের সাথেই আপনি চ্যালেঞ্জ গুলো নিতে পারবেন। আদারওয়াইজ আপনার হয়তো দেখা গেলো ওই ডিগ্রিটা একটু কমপ্লিট করতে একটু অনেক সময় কষ্ট হয়ে যেত। এক্সাম্পল আমি দিতে পারবো, আমি আমার অনেক সিনিয়র ভাইদেরকেও দেখছি যারা কোর্সে আসার পরে কোর্স থেকে হ্যাঁ, ছেড়ে দিতে বাধ্য হয়েছে। তো কেন হয়েছে? হয়তো তার ওরকম ভালোবাসা ছিল না, হয়তো চান্স পেতে হবে বলে চান্স পেয়ে গেছে, কিন্তু পরবর্তীতে আর ক্যারি করেনি। তো আমি চিকিৎসক ভাইদেরকে বলবো যে আসলে আপনারা যেটা মানে মন থেকে ভালোবাসেন সেটা করার চেষ্টা করবেন। সেই সাবজেক্টের জন্য আপনার যতটুকু এফোর্ট দেওয়া দরকার আপনি দিবেন, ইনশাল্লাহ আপনি দেখবেন পোস্ট গ্রাজুয়েশন আপনার ইনশাল্লাহ হবে। তো ভাই অনেকগুলো প্রশ্ন আমাদের মাঝে আছে আসলে। তো আসলে আমরা এই সেশনটা খুব বেশি দীর্ঘায়িত করতে পারবো না, তারপরে আমাদের মেইন কিছু কোশ্চেন গুলো আমরা এই কোশ্চেন গুলো নিয়ে আসলে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে, যদি আমি পোস্ট গ্রাজুয়েশন করতে চাই, ঠিক আছে, তো পোস্ট গ্রাজুয়েশন করতে গেলে আমি কেন আসলে সিঙ্গেলি প্রিপারেশন আমি কম্বাইন্ড প্রিপারেশন কেন নেওয়া উচিত? আসলে এই যে আপনার আপনার অভিজ্ঞতা থেকে বলবেন যে আসলে এই যে আপনি এফসিপিএস ইন্টারনাল মেডিসিন করলেন, তার পরবর্তীতে আবার আপনি কিন্তু সাব স্পেশালিটিতে চলে আসছেন এই পালমোনোলজিতে, এই যে আসার যে ধারাবাহিক ক্রম, আপনি তো এটা সম্ভব হয়েছে হয়তো আপনার প্রিপারেশনটা খুবই মানে কনসাইজ এই কম্বাইন্ড ভাবে নিয়েছেন দেখে হয়তো দুইটা আপনি সহজ ভাবে নিতে পারছেন। তো এইটা আপনার হচ্ছে আপনার দৃষ্টিকোণ থেকে কিভাবে নেওয়া উচিত আসলে, যে পোস্ট গ্রাজুয়েশন করতে গেলে কম্বাইন্ড প্রিপারেশনের অ্যাডভান্টেজটা আসলে কি? এটা যদি আমরা আচ্ছা, আমি এটা একটু বেশি বলতে হবে, কারণ আসলে এই কম্বাইন্ড বেসটার সাথে আমি আসলে প্রথম থেকে ছিলাম। সিনাপস মেডিকেল একাডেমি আসলে সর্বপ্রথম এই কম্বাইন্ড প্রিপারেশনের আইডিয়াটা নিয়ে আসি আমরা চিকিৎসকদের আপনার জন্য। আপনার হাত ধরে আমি তো যতটুকু জানি আমরা অনেকে একসাথে কাজ আপনার করেছি। এই একটা থিঙ্কিং ছিল। হ্যাঁ, আমরা এটা এই জন্য আসলে আনা যে আমরা দেখেছি যে এফসিপিএস পার্ট 1 এবং রেসিডেন্সির মধ্যে দেখা যায় যে মেডিসিন ফ্যাকাল্টি অ্যাপ্রক্সিমেটলি 40 to 50% সেম, এবং সার্জারি গাইনোপেডি বা এমএস ফ্যাকাল্টির সাথে পার্ট 1 যে সার্জারি এগুলা প্রিপারেশন প্রায় 70 to 80% আমাদের ক্ষেত্রে অনেক আমি আপনি সার্জারি আপনি জেনে থাকবেন প্রায় সেম। তো আমার চিন্তা হচ্ছে আমি যদি একটা এফসিএস পার্ট 1 প্রিপারেশন নেই বেসিকে, পাশে যদি আমার যে জিনিসগুলো বাকি থাকবে সেটা যদি আমি ফ্যাকাল্টিটা আরেকটু ভালো করে পড়তে পারি, আমার যদি আরেকটু যদি টেকনিক্যালি পার্ট 1 যে জিনিসগুলো আমার বাকি আছে সেগুলো করতে, তাহলে আমার প্রায় সেম প্রিপারেশনে আমার কিন্তু দুইটা পরীক্ষার প্রিপারেশন হয়ে যায়। এটা আরেকটা হচ্ছে যে আপনি যখন একটা পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন নেবেন, ওই পরীক্ষার আপনার নলেজটা প্রিপারেশনটা অন্য পরীক্ষা অনেক বেশি কাজে দিবে। আর সেকেন্ড যে পয়েন্টটা আমরা একটা গুরুত্ব দিয়ে থাকি, আসলে পোস্ট গ্রাজুয়েশন জিনিসটা আসলে মানে অ্যাবসলিউট কোনো কিছু না যে আপনার এটা হলেই ভালো, এটা না হলেই না। বাংলাদেশে যে দুইটা ডিগ্রি আছে এফসিপিএস বা এমডি, এটা দুইটাই আসলে আমি মনে করি একই মানে কাছাকাছি, কিন্তু দেখা যায় সবসময় সবার ব্যাটে বলে মিলে না। মেলেন। অনেক আমরা জানি যে এফসিএস পাঠানো অনেকে 204, 206, 208 পেয়ে অনেকে করে না, খুব কাছাকাছি গিয়েও খারাপ করেন। আবার অনেকে হয়তো অনেক ভালো রেজাল্ট করার পরে এমডি চান্স পাচ্ছে না সিট স্বল্পতার কারণে। ওভারঅল আপনি দুইটাই আপনার সুযোগ নেওয়া উচিত, যেটাতে আপনার লাক ফেভার করে, রাইট। আবার সৃষ্টিকর্তা আপনার যদি যেটা বলি যে ভালো দুইটা লেগেছে সেটা দুইটা ডিগ্রি আসলে ফ্লেভারটা দুই রকম, দুই রকম আসলে পোস্ট গ্রাজুয়েশন আপনার এন্ট্রান্স দুইটার ফ্লেভারটা কিন্তু দুই রকম, দুইটা দুই রকম ভাবে আসলে কারিকুলামটা দেখা যায় হয়তো কেউ অ্যাডাপ্ট করতে পারে কেউ পারে না। তো পরবর্তীতে যদি আপনি কোনো কারণে ছেড়ে দেন, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম যে অনেকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে, প্রেসিডেন্সিতে আসে না অথবা এফসিপিএস এর পরবর্তীতে ব্যাক করে চলে গেছে, কেউ এফসিপিএস থেকে ম্যাক্সিমাম আমার সাব স্পেশালিটিতে আসতে চাচ্ছে। কেন? বর্তমান সময়ে আমি যদি বলি যে সাব স্পেশালিটির ডিমান্ড এখন কিন্তু খুবই স্পেসিফিক চলে আসছে।
আমরা ডিজিজ স্পেসিফিক। তো আমাদের যারা মানে রুগী যা থাকে, তো রুগীরা কিন্তু এখন অনেকটাই কনসাস, তো তারা তাদের স্পেসিফিক ভাবে ডিজিজ গুলো বলতে পারে আমাদেরকে। তো এক্ষেত্রে এই যে সাব স্পেশালিটির এই চাহিদা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে অনেক সময় আমরা এই মাদার সাবজেক্ট থেকে বের হয়ে আসতে চাই। তো সেক্ষেত্রে এটা আমরা বলতেই পারি যে আমরা দুইটা রেখে দিলাম, পরবর্তী চাইলে আমরা কিন্তু এটা শিফট করতে পারি। এটা একটা অবশ্যই এটা তো আফটার ইফেক্ট, মানে আপনি যখন চান্স পাওয়ার পরে আপনার কি সুযোগ সুবিধা আছে। বাট জি। চান্স পাওয়ার ক্ষেত্রে আমি যে পয়েন্টটা বলেছি, আপনার আসলে সবগুলো পরীক্ষায় অ্যাপিয়ার করা উচিত। প্রিপারেশন যেহেতু সেম, আমি দুটো পরীক্ষায় দেওয়া উচিত। এবং আর একটা সুবিধা হচ্ছে, আমি পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স থেকে বলি, আমার এক কলিগ যখন রেসিডেন্সি পত্র 2-3 বার দেন, তার যখন হচ্ছিল না, তখন বলি যে আমি আসলে দেখা যায় যে রেসিডেন্সির বেসিক মোটামুটি সবার সেম প্রিপারেশন থাকে। জি 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 এরপর থেকে মেইন মানে ডিফারেন্সটা হয়ে যায়, সে ফ্যাকাল্টিটা অনেক ভালো প্রিপারেশন যাদের থাকে তারা একটা এগিয়ে যায়। তো আমি তাকে বললাম যে তুমি এফসিএস পার্ট 1 এ তুমি প্রিপারেশনটা ভালো করে নিও। সে এফসিএস পার্ট 1 এর জন্য ভালোভাবে প্রিপারেশন নেয়, জুলাই মাসে পার্ট 1 টা দেয় এবং সে জুলাইতে পার্ট 1 এর চান্স পেয়ে যায়। এবং এই জুলাই পার্ট 1 এ তার যে ফ্যাকাল্টির যে নলেজটা, এটা যখন সে রেসিডেন্সিতে একটা অ্যাডভান্টেজ পায় এবং তার সাথে রেসিডেন্সিটা তার হয়ে যায়, দেখা যাচ্ছে তাহলে আলটিমেটলি একই প্রিপারেশন কিন্তু আগেও নিয়েছি, কিন্তু পার্ট 1 এর সে এক্সট্রা প্রিপারেশন নেওয়ার কারণে ইলাবোরেটরি নেওয়ার কারণে সে ফ্যাকাল্টি তার অ্যাডভান্টেজ পায়। এক্সট্রা অ্যাডভান্টেজ। তাহলে এই জন্য বেসিক্যালি ওভারঅল আমরা যেটা বলি, এই জন্য আপনি কম্বাইন্ড প্রিপারেশন নিলে আপনার একদিকে যেমন চান্সটা বেড়ে যায় যে কোনো একটা পোস্ট গ্রাজুয়েশন হওয়া, পাশাপাশি আপনি অনেক কিছু অ্যাডভান্টেজ পান। এক্ষেত্রে আমি কিন্তু একটা এক্সাম্পল দিতেই পারি। আমরা যদি গত রেসিডেন্সির কথা বলি, আমরা আমাদের সিনাপস মেডিকেল একাডেমি থেকে যারা কম্বাইন ছিল অনেকেই, আমরা একটা উল্লেখযোগ্য সংখ্যক মানে এই এই চিকিৎসকগণ কিন্তু তারা কিন্তু কম্বাইন থেকে গত জুলাইতে এফসিএস পার্ট 1 হয়ে গেছে এবং এই রেসিডেন্সিতে তারা রেসিডেন্সি আবার যাদের হয় নাই তারা কিন্তু আবার এই রেসিডেন্সিতে হয়ে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু এই একই প্রিপারেশনটা দিয়ে কিন্তু এই যে কন্টিনিউশনটা ধরে রাখার কারণে কিন্তু এটা সম্ভব হয়েছে। তো এটা কিন্তু আমরা বলতেই পারি যে আসলে কম্বাইন্ড একটা আলাদা, আপনি একটা এক্সট্রা যে আমরা বলছি যে বেনিফিট আপনি পাবেন, অবশ্যই এটা আসলে আমাদের চিকিৎসকগণ যেগুলো এই রেজাল্ট দেখে আমরা কিন্তু এটা আসলে বলতে পারি। তো সেক্ষেত্রে আমি যদি বলি যে, তো অনেকেই অনেক প্রশ্ন আছে, তাই বা আমরা অনেকগুলো প্রশ্ন আসলে এগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করলে আমরা অনেক সময় আলোচনা করতে পারি। তবে আমরা যেটা বলি যে আসলে যে এই যে মানে সমসাময়িক বিভিন্ন ইয়া আছে যে আপনি কম্বাইন্ড প্রিপারেশনের আমরা প্রয়োজনীয়তার কথা বলছি, কিন্তু এই কম্বাইন্ড প্রিপারেশন নিতে গেলে কেন আপনি সিনাপসে কেন আসা উচিত আমি মনে করি। তো আচ্ছা, এই যে আমি আসলে যেটা গুরুত্বপূর্ণ মনে করি, আসলে সিনাপস যেহেতু কম্বাইন্ড প্রিপারেশনের সর্বপ্রথম নিয়ে আসে, আইডিয়াটা নিয়ে আসে এবং এটার উপর আমরা অনেক রিসার্চ করি। ইভেন আপনারা এই কম্বাইন্ড কিন্তু অনেক ধরনের কম্বাইন্ড, লাইক অনেক ধরনের বলতে যেমন আমরা ডিপ্লোমার সাথে এফসিপিএস একটা কোলাবোরেট করে আমরা করতে পারি, এফসিপিএস এর সাথে রেসিডেন্সির একটা কোলাবোরেশনে আমরা কিছু সার্ভিস আমাদের আছে। তাহলে আপনি এটা যে কোনো জায়গাতে সার্ভিসটা নিতে পারেন। আমাদের এখানে স্পেশালিটি হচ্ছে আমরা এই জিনিসটা উপর অনেক যোগ করতে চাই। সেক্ষেত্রে আমরা যদি আমরা কম্বাইন্ড প্রিপারেশন যদি আমরা সিনাপসে আসি, সেক্ষেত্রে আমাদের প্ল্যানটা কি, আমরা আসলে আমাদের যারা সম্মানিত চিকিৎসকগণ আছেন তাদেরকে আমরা কিভাবে এই সার্ভিসটা দিয়ে থাকি, যে আসলে কম্বাইন্ড প্রিপারেশনটা কিভাবে কমপ্লিট করেন আমরা, এটা একটু আপনি যদি আমাদেরকে বলতেন তাহলে আমরা আচ্ছা কম্বাইন্ড আসলে আপনার এটা বুঝাটা খুবই ইম্পর্টেন্ট। এইটা প্রথম হচ্ছে যে ধরেন আমরা আমি দুইটা এক্সাম্পল দিয়ে আমি ক্লিয়ার করতে পারি। যেমন ধরেন আপনি ডিপ্লোমা এবং এফসিপিএস এর একসাথে কম্বাইন্ড প্রিপারেশন নিতে চান, ডিপ্লোমা দিবেন মার্চে এবং এফসিপিএস পার্ট 1 দিবেন জুনে, যেহেতু এখন থেকে জুনে পরীক্ষা হবে। তো আপনি যদি এখন থেকে ডিপ্লোমার প্রিপারেশন নেন, ডিপ্লোমাতে আপনি জানেন যে বেসিক আছে, ফ্যাকাল্টি অংশ আছে। বেসিক অংশটা যদি আপনি খুব ভালোভাবে প্রিপারেশন নেন, অবশ্যই নিবেন যদি ডিপ্লোমা পরীক্ষার জন্য, তাহলে এই বেসিক অংশটুকু আপনার এফসিপিএস পার্ট 1 এর আপনার যে বিশেষ করে সার্জারি গাইনোপেডিক বেসিকের প্রায় 60-70% সেম জিনিস। আর মেডিসিনের ক্ষেত্রে আর হচ্ছে প্রায় হচ্ছে যে আপনার 20% মোটামুটি বেসিকটা একই জিনিস। আবার আপনি ডিপ্লোমাতে যে ফ্যাকাল্টি যে অংশটুকু আপনি পড়বেন, এই ফ্যাকাল্টি অংশটুকু আপনি যদি ইলাবোরেটিভলি পড়েন, এটা একদিকে যেমন আপনার ডিপ্লোমাতে অনেক বেশি আগায় থাকবেন এবং আপনি এই সেম প্রিপারেশন দিয়েই আপনি পার্ট 1 এ ইজিলি বসে যেতে পারবেন। কারণ এটা যেমন একটা সুবিধার কথা বললাম যে আপনি কিভাবে আমরা ডিপ্লোমা সাথে আমরা কম্বাইন্ড প্রিপারেশন নিচ্ছি, এটা পরবর্তী লাইফও দেখা যায় আপনি যখন চান্স পাওয়ার পরেও আপনার এই টেক্সট বুকের নলেজ বা বেসিকের নলেজ গুলো আপনি পরবর্তী পোস্ট গ্রাজুয়েশন পরবর্তী আরো আপনার অনেক কাছে আসবে। আর ধরেন আরেকটা উদাহরণ যেটা আমি বলবো, সেটা ধরেন আমরা যদি এফসিপিএস পার্ট 1 এবং রেসিডেন্সি এর কম্বাইন্ড প্রিপারেশন, লাইক আপনি জুন মাস পর্যন্ত এফসিপিএস এর প্রিপারেশন নিলেন, আপনি এফসিপিএস এর প্রিপারেশন নিতে গিয়ে সার্জারি গাইনোপেডিক ক্ষেত্রে আমরা তো ধরেন বেসিকটা তো মোটামুটি সেম,
আপনি বেসিকটা খুব ভালোভাবেই পড়লেন, পাশাপাশি ফ্যাকাল্টি যে টেক্সট বুকটা আছে খুব ভালোভাবে পড়ে পার্ট ওয়ানের প্রিপারেশন নিলেন। এই যে আপনি প্রিপারেশন নিলেন, আপনার কিন্তু ম্যাক্সিমাম রেসিডেন্সি কাভার হয়ে, তা এর বাইরে হয়তো আপনাকে এক্সট্রা করে হয়তো আপনার রেসিডেন্সির জন্য আলাদা কিছু টপিক আলাদা করে পড়া লাগবে, আলাদা কিছু জিনিস পড়া লাগবে। এই জিনিসগুলো আপনি পার্ট ওয়ানের পরবর্তী চাইলে একটু গুছায় প্রিপারে পড়লে কিন্তু পড়াটা 1 মাসের মধ্যে 2 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। আর বাকি থাকলো আপনি যা পড়ছেন পার্ট ওই জিনিসটা আবার রিভাইজ করলে তাহলে আপনি অলরেডি অনেক থেকে অনেক এগিয়ে আছে। তাহলে এইভাবে আমরা কম্বাইন্ড প্রিপারেশন গুলো নিতে পারি, একটা সুনির্দিষ্ট রুটিন মেনটেন করে এটা যদি গোছানো ভাবে আপনি যদি একবার টোটাল জিনিসটা চোখের সামনে যখন আপনি দেখবেন, তাহলে দেখবেন যে আসলে আলটিমেটলি সুন্দর একটা প্রিপারেশন, গোছানো প্রিপারেশন 2টা পরীক্ষার জন্য হয়ে যাবে। তো এই জায়গায় আমরা বলি যে ওভারঅল যে চান্স পাওয়ার যে সম্ভাবনাটুকু একটু বেড়ে যায় যে কোনো একটা পরীক্ষাতে। সেক্ষেত্রে আরো কিছু ব্যাপার আমি যোগ করতে চাই। সেক্ষেত্রে দেখেন, যদি কম্বাইন্ড প্রিপারেশন আমরা বলছি যে, কারণ সিমিলারিটিস অনেক বেশি থাকে, সেক্ষেত্রে একজন ডক্টর এই আলাদাভাবে এক্সট্রা 2টা ব্যাচে ভর্তি হচ্ছে, ফিনান্সিয়াল একটা এক্সট্রা একটা মানে খরচ যদি বলি, সেটা একটা আলাদা একটা ব্যাচে সে অ্যাডাপ্ট করতে একটা সমস্যা হচ্ছে। তারপরে আমি যদি বলি, সে কম্বাইন্ড ক্লাসে এমন আমাদের ক্লাসগুলো যেগুলো হয়, মূলত আমরা একই ক্লাসে এফসিপিএস এবং রেসিডেন্সি ওরিয়েন্টেড করি, মানে মানে কোশ্চেনটাকে আমরা আমরা ফোকাস করে, টপিকটাকে ফোকাস করে পড়িয়ে থাকি। তো সেক্ষেত্রে সে কিন্তু যেটা হয় যে, তার একটা যখন সে পড়তে যায়, একটা সাবজেক্টের একটা টপিক পড়তে যায়, তখন সে কিন্তু মাথার মধ্যে ওইভাবেই সে তার একটা ওরিয়েন্টেশন নিয়ে আসে যে, আমি এফসিপিএস এর জন্য এই টপিকটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে পড়বো, রেসিডেন্সির জন্য এই টপিকটাকে খুব গুরুত্ব দিয়ে পড়বো। তো যখন সে রিভিশন দিচ্ছে, তো একই সাথে কিন্তু সে এফসিপিএস এবং রেসিডেন্সি 2টা মানেই সে কিন্তু মানে ভাবে কিন্তু কম্বাইন্ডলি ভাবে চিন্তা করে সে কিন্তু পড়াশোনাটাকে আগায় নিতে পারছে। সেক্ষেত্রে যদি আলাদা আলাদা বেসে হইতো, তখন কিন্তু আলাদাভাবে চিন্তা করতে হতো, এইটা রেসিডেন্সির জন্য আমি এখন শেষ করে ফেললাম, তারপর আবার এফসিপিএস এর জন্য চিন্তা করতে হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু তার কিন্তু একটা আলাদাভাবে হ্যাঁ, এটা এটা আসলে ব্যাপারটা কি যে এটা জাস্ট একটা থিঙ্কিং। এটা এরকম শুধুমাত্র আমি যদি ফার্স্ট পয়েন্টে ফিনান্সিয়ালটা আমি আগে আনবো না। এটা হইতেছে যে যেহেতু আপনাকে একটু আপনি যেহেতু জানেন যে দুটো প্রিপারেশনের কমন ফ্যাক্ট গুলো কি এইটা কি, এইটাই common মূল fact কথা। গুলো কি কি, এবং আপনি যদি সহজে দুটো প্রিপারেশন নিতে পারেন এটা আপনার চান্সের সম্ভাবনাটা বাড়ায় দেবে। So, এখানে ফিনান্সিয়াল আমি আসলে অনেক পরে আনতে চাই আর কি। এটার জন্য ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ডক্টররা ইজিলি দুইটা পরীক্ষার প্রিপারেশন নিতে পারে এবং একটা পরীক্ষার প্রিপারেশন আরেকটা পরীক্ষাতে হেল্পফুল হয় এইটা। বাট আমি যদি বলি যে কেউ যদি সোললি একটা পরীক্ষার জন্য সে টার্গেট করে, তাহলে সে সোললি প্রিপারেশন নেওয়া উচিত। আর যদি মনে করে যে না, আমি যে পয়েন্ট গুলো বললাম, সে যদি দুইটা পরীক্ষার প্রিপারেশন মোটামুটি একদম ডিস্টাইন না, আমি এটাই দেবো, তাহলে আমি মনে করি দুইটা পরীক্ষার প্রিপারেশন নেওয়া উচিত। যে কোনো একটা আমাদের মোস্ট অফ আমরা দেখছি যারা খুব ভালো প্রিপারেশন, তাদের দুটাই পরীক্ষার চান্স হয়ে যায়। আমার মনে হয় এটা এভাবে চিন্তা করলে আমার তাদের জন্য জাস্ট একটা চিন্তার জায়গায় একটা পরিবর্তন, আর বাকিটা থাকে একটা সুনির্দিষ্ট গাইডলাইন এবং হচ্ছে যে আপনার প্ল্যানিং এবং বাকিটা তো পরিশ্রম তো আছে। তো আমরা অনেকক্ষণ থেকে কথা বলছিলাম আসলে কম্বাইন্ড আসলে প্রিপারেশন। তো সেক্ষেত্রে আপনাকে আমি শেষ একটু প্রশ্ন করতে চাই যে, আসলে যে আমরা সিনাপস থেকে বলছি যে আমাদের কম্বাইন্ড আমরা হচ্ছে অনেকগুলো ব্যাচকে প্রোভাইড করতেছি। তো আগামী আমাদের যে কম্বাইন্ড ব্যাচ গুলো আছে, আমি একটু আপনাদের কাছে একটু বলতে চাই, সেগুলো হচ্ছে আমাদের আগামী মার্চের যে ডিপ্লোমা পরীক্ষা, সেই ডিপ্লোমা এবং এফসিপিএস পার্ট ওয়ান, এটার একটা কম্বাইন্ড ব্যাচ কিন্তু আমাদের চলমান আছে। তারপরে আমাদের হচ্ছে এই ডিপ্লোমা প্লাস এফসিপিএস জুনে যে হবে, সেটার একটা ব্যাচ চলমান আছে। তারপরে আপনার হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমাদের রেসিডেন্সির সাথে এফসিপিএস এর যেটা ডিপ্লোমা, রেসিডেন্সি নভেম্বর 2026 এবং এফসিপিএস পার্ট ওয়ান আমরা যদি জানুয়ারি 26 ধরি, এটারও একটা কম্বাইন্ড ব্যাচ কিন্তু আমাদের আছে। তো আরেকটা আছে হচ্ছে আমাদের নভেম্বর এই রেসিডেন্সি এবং এফসিপিএস পার্ট ওয়ান জুন 26। তো সবগুলাই কিন্তু আছে। তো আপনাদের মধ্যে যেটা আপনারা মনে করেন আপনার জন্য বেস্ট অপশন, সেটা আপনারা চুজ করতে পারেন। তো আমি এটা বলে শেষ করতে চাচ্ছি যে, সিনাপস মেডিকেল একাডেমি আপনাদের এই পোস্ট গ্রাজুয়েশন জার্নিতে সর্বোচ্চ সহযোগিতার যতটুকু করার সবগুলো করার জন্য, সেই আয়োজন করার জন্য আমরা প্রতিনিয়ত বিভিন্ন মানে আমরা আপনাদের জন্য যতটুকু করা যায় সেটার ব্যাপারে আমরা থিঙ্কিং বলেন থেকে শুরু করে আমাদের সিনাপস এক্সিকিউটিভ টিম, ডিরেক্টর টিম, তারপর মেন্টর, কোঅর্ডিনেটর প্রতিনিয়ত আমরা হচ্ছে কাজ করে যাচ্ছি। সেক্ষেত্রে আপনারা চাইলে যে কোনো সময় আমাদেরকে পরামর্শ দিতে পারেন যে আসলে আমাদের আরো কি কি করণীয় আছে। আপনাদের পরামর্শের আলোকে আমরা সিনাপস মেডিকেল একাডেমিটাকে এগিয়ে নিতে চাই ডক্টরদের জন্য। তো আমি ডক্টর আব্দুল্লাহ ফাহিম ভাইকে মানে অশেষ ধন্যবাদ জানাবো যে তার ব্যস্ততার মাঝে আমাদেরকে একটু সময় দিয়েছেন। তো আমি ডক্টর ফাহিম ভাইকে এই জন্যই বলবো যে, উনি কিন্তু এই কম্বাইন্ড ব্যাচের একটা যে কনসেপ্ট আমরা বললাম যে সব থেকে মানে প্রথম অবস্থায় যে হাতে খড়ি সেটা আমরা চিন্তা করছিলাম, তার একজন
থিঙ্কার কিন্তু এই ডক্টর ফাহিম ভাই। তো ফাহিম ভাই কিন্তু খুব চমৎকার করে আসলে বললেন, তো আসলে পোস্ট গ্রাজুয়েশন করতে চাইলে আসলে আপনি চাইলে আপনি মানে সিঙ্গেলি ভাবে প্রিপারেশন নিতে পারেন, তবে আপনি যদি কম্বাইন্ডলি প্রিপারেশন নেন সেক্ষেত্রে কিন্তু আপনি একটা এক্সট্রা অ্যাডভান্টেজ যে বেনিফিটটা পাবেন সেটা ফাহিম ভাই চমৎকার করে বলছেন। তো ফাহিম ভাই ধন্যবাদ আপনাকে। আসলে আমরা আবারও আমরা এরকম কিছু মানে সেশন নিয়ে আয়োজন করব। আমি বিশেষ করি আপনি আমাদেরকে সময় দিবেন, তো আমরা পরবর্তীতে কোনো একটা বিষয় নিয়ে আবারও আলোচনা করবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।